সৈয়দা পাপিয়া, আমি আপনার কাছে শুনতে চাই যে অভিযোগগুলো এসেছে, বিশেষ করে বিএনপি যে প্রতিশ্রুতি করেছিল দল হিসেবে সেই প্রতিশ্রুতি থেকে বিএনপি সরে গেছে। এই অভিযোগটা মুজিবুর রহমান মঞ্জু করলেন। আমি প্রথমে এই বিষয়ে আপনার শুনতে চাই যে আপনারা আসলে প্রতিশ্রুতি রক্ষা করছেন কিনা, সঠিকভাবে আপনার কতটুকু। মঞ্জু ভাই কিন্তু বলে নাই কি প্রতিশ্রুতি করছে এবং কার সাথে করছে, এবি পার্টির সাথে না জামাত ইসলামের সাথে না এনসিপির সাথে না অন্তর্বর্তীকালীন সরকারের সাথে। 31 দফা যেটা করছে, 31 দফা 5 মাসে পালন করা সম্ভব না, 5 বছরও সম্ভব না। এবং 31 দফা সকলের দফা ছিল, যারা জোটভুক্ত আন্দোলনের সাথে ছিল। এটা যে শুধু বিএনপির দফা তা না। এই জন্য এইটা যে সবাই মিলে বলে যেটা বলছে সেটা 31 দফার ভিতরে অন্তর্ভুক্ত করছে। আমি নিজেই তো 31 দফার অনেক কিছুর সাথে আমি নিজে একমত না। আমি পিয়ার পদ্ধতির সাথে একমত না, আমি উচ্চকক্ষ নিম্ন কক্ষের সাথে আমি একমত না, আমি সংরক্ষিত আসনে মহিলা এমপিকে সারা জীবন সারা যুগের পর যুগ দিতে আমি একমত না, আমি মেয়েদেরকে 30% নমিনেশন দিয়ে বাংলাদেশের সব দল দিয়ে দুক সেটার সাথে আমি একমত। যার কারণে 31 দফার কোনো আলাপ আলোচনা কোনো কিছুর সাথে আমি জড়িত না। গোটা বাংলাদেশে আমি কোথাও যাইনি। তার কারণ বাস্তবে বাংলাদেশের প্রেক্ষাপটে যেই জিনিসগুলো অসম্ভব সেইটা নিয়ে আমি মেকি আলোচনায় অংশগ্রহণ করবো না, আর জেলায় জেলায় আমি ঘুরে বেড়াবো না। আর যারা এই 31 দফার সাথে সারা বাংলাদেশে ঘুরে বেরিয়েছে তাদের রাজনৈতিক ম্যাচুরিটি কতটুকু ছিল, কোন রাজনৈতিক জায়গায় তাদের জন্মটা কোন প্রতিষ্ঠানের ভিতরে হয়েছে, যে বাস্তবতার সাথে এসি রুমের শীততাপ নিয়ন্ত্রিত কক্ষের ওই সেমিনার সিম্পোজিয়াম নিয়ে যে 31 দফাটা উপস্থাপন হয়েছে সেইটা আসলে বাস্তব কর্মক্ষেত্রে কতটুকু কার্যকর। এটা আমাদের মতো পোড় খাওয়া, ঝাঁটা খাওয়া, লাঠি খাওয়া, রড খাওয়া, রং পানি খাওয়া মানুষ ছাড়া এই বাস্তব প্রয়োগের ক্ষেত্রে সুবিধা কতটুকু অসুবিধা কতটুকু এটা শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে কেউ বুঝবে না, প্রথমত। দ্বিতীয়ত 7ই মার্চের ভাষণ নকল করেছেন ডাক্তার শফিক সাহেব। ঘরে ঘরে দুর্গ 7ই মার্চের ভাষণে শেখ মুজিবের আহ্বান ছিল, সেইটাকে উনি নকল করেছেন। কোনোভাবেই ভুলতে পারছেন না, উনি শেখ মুজিবকে কোনোভাবে ভুলতে পারছেন না, আওয়ামী লীগকে কোনোভাবে ভুলতে পারছেন না। কারণ 15 বছর ছলে বলে কৌশলে আওয়ামী লীগের সাথে তারা অত্যাচারী শাসকের সহযোগী হিসেবে ছিল এবং তাদের দ্বারা আমিও নির্যাতিত হয়েছি, মঞ্জু ভাই নির্যাতিত হয়েছে, মাঠের যারা রাজনীতির দল আমরা নির্যাতিত হয়েছি, কিন্তু তাদের দ্বারা জামাত নির্যাতিত হয়নি। জামাতে নির্যাতন বলতে যদি আপনি বলেন যে পদধারী নেতারা হচ্ছে মামলার আসামি হয়েছে, ওইটা আমাদের ঘরে বসে অনেক পোস্টের কারণে কাট পেস্ট করে অনেকে আসামি হয়েছে, কিন্তু মাঠে প্রতিবাদ করতে যে কয়জন আসামি হয়েছে, কয়জন জেল খাটছে, এটাও কিন্তু দুই ভাগে ভাগ করতে হবে। 15 বছরের আন্দোলন সংগ্রামকে যদি আপনি সঠিকভাবে মূল্যায়ন এবং বিশ্লেষণ করতে চান, তাহলে এখন 7ই মার্চের ঘরে ঘরে দুর্গ তৈরি করতে উনি বলে ফেললেন। এখন এই ভাষণটা একটা শফিক শেখ মুজিবকে নকল করছে। এখন শেখ মুজিবকে নকল উনি করলে করতেই পারে, কিন্তু ওনাকে আমি বলতে চাই যে বাংলাদেশে 5 মাসে কি এমন ঘটনা ঘটছে, আর ডক্টর শফিক সাহেবকে ঘরে ঘরে দুর্গ করার ম্যান্ডেটটা বাংলাদেশের জনগণ কি দিয়েছে? আচ্ছা, ওনার কমপ্লেনটা আমি আপনি পড়েই শোনাই। তিনি বলছেন এখন সরকার গঠন করেছেন কিন্তু তারা ভুলে গেছে, মানে তারাও একসময় মুসলিম ছিলেন সেটা ভুলে গেছেন, এবং সেই ফ্যাসিবাদী পথ ধরেই তারা হাঁটা শুরু করেছেন। সমাজের সব ক্ষেত্রে তারা বেপরোয়া নির্লজ্জ দলীয়করণ করে দুর্নীতিকে জাতীয়করণ করতে যাচ্ছেন। আচ্ছা, এখন আমি বলি যে জামাত ইসলাম সারা বাংলাদেশের, সারা পৃথিবীতে, মানে ভারতে যেদিন থেকে প্রতিষ্ঠা হয়েছে সেদিন থেকে যদি আপনি তার ইতিহাস এবং কর্মকাণ্ড পর্যালোচনা করেন, দেখবেন গাছের গোড়াটাও খায়, আগারটাও খায়, এরা যেটা পড়ে থাকে গাছের তলায় ওটাও খায়, আর সবার আগেরটার দিকে তাকায় থাকে ওটা কখন পাবো, বইয়ের মতো হাত বাড়ায় থাকে। এরকম একটা পরিস্থিতির সংগঠন হচ্ছে জামাত ইসলাম। জামাত ইসলাম আজকে মজলুম ফাঁসির কারণে। জামাত ইসলাম যে আওয়ামী লীগের সাথে 15 বছর নির্যাতনকারী হিসেবে আমরা যারা মাঠের রাজনীতিতে ছিলাম আমাদের উপর আক্রমণ চালায় নাই, বুকে হাত দিয়ে বলতে পারবে তারা? তাহলে তারা নির্যাতনকারী একদিকে, আবার একদিকে বলছে আমরা মজলুম, আমরা নির্যাতিত। এই যে ডাবল স্ট্যান্ডার্ড তাদের ব্যাপারটা, এই ব্যাপারটা বাংলাদেশের মানুষ খুব ভালো করে বুঝে গেছে, বুঝে যাবে। এখানে দেখেন জামাত ইসলামের শফিকুর রহমান এক মুখে কত কথা বলে। 26শে সেপ্টেম্বর উনি বললেন ভারত আমাদের বন্ধু। তারপরে আপনি 13 নভেম্বর 2024 বললেন যে জামাত কখনো ভারত বিরোধী ছিল না। আবার 1 জানুয়ারি 2026 বললেন ভারতের কূটনীতির সাথে গোপন বৈঠক হয়েছে। 16 জুলাই 26শে মার্চ বললেন যে রাজনৈতিক দল যেহেতু গোপন বৈঠকটা গোপন রাখতে বলেছে সেই কারণে আমি বলেছি, জুনকার নাইন সাহেব যখন প্রকাশ করলেন। তারপরে আবার 26 সালের 16 জুলাই উনি বললেন আমরা একমাত্র রাজনৈতিক সংগঠন যাদেরকে ভারত পছন্দ করে না।
আবার শেখ হাসিনার পতনের পর সাথে সাথে উনি বললেন যে আমরা ক্ষমা করে দিয়েছি শেখ হাসিনাকে। ওই ম্যান্ডেটটাই ওনাকে কে দিয়েছিল? উনাকে আওয়ামী লীগকে ক্ষমা করার ম্যান্ডেট কে দিছিল? আর ঘরে ঘরে দুর্গ বিএনপির বিরুদ্ধে তৈরি করার ম্যান্ডেটটা কে দিছিল? এইটা আগে ডাক্তার শফিক সাহেবকে বলতে হবে। এখন দেখবেন উনি ওই জায়গায় ওই লাইনে উনি যাবে না। নিয়োগ নিয়ে যে কথাগুলো মঞ্জু ভাই বললেন, মঞ্জু ভাইকে আমি একটা কথা বলতে চাই যে বাংলাদেশের একটা সিস্টেম হয়ে যাওয়া উচিত, যে হচ্ছে যে দল যখন ক্ষমতায় আসবে তার আমলা তার প্রশাসনের সর্বস্তরের লোকজনকে নিয়ে সে আসবে, সে যখন বিদায় হয়ে যাবে। এটা তো আছেই, কিন্তু এটাকে এটা নাই, এটাকে ডিক্লারেশনে নিয়ে আসলেই হয়। এটা নাই, কারণ আপনি 60% ওই যে মাসুদ কামালের একটা বক্তৃতা টক শো আমি শুনছি, আমিও টক শো অংশগ্রহণ করি নাই, যে এখনো 60 থেকে 70% জামাত ইসলাম বিএনপি সরকারের প্রশাসনের বিভিন্ন স্তরে তারা আছে। কিন্তু একটা যদি ভাগে কম পড়ে যায়, বিশেষ করে শিক্ষা, বিশেষ করে স্বরাষ্ট্র, বিশেষ করে পররাষ্ট্র, একটা যদি ভাগে কম পড়ে যায়, সাথে সাথে ওইটা নিয়ে এমন হোহা তারা শুরু করে দেয়, এবং তারা ওইখানে যে গাছের তলারটা আগারটা খায়, ওই যে খেয়ে অভ্যাস। বিরোধী দলে থাকলেও তারা সরকারি দলের সকল ক্ষমতা, সকল প্রকার সুযোগ সুবিধা তারা চায়।